নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প, মন ছোঁয়া গল্প। গল্পের নাম সাদা গাড়ি। শুনতে থাকুন আজকের গল্প সাদা গাড়ি। আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গে আমার ঘুরে ফিরে দেখা হয়। হয়তো খুব জমিয়ে গল্প করছি, কাজের ছেলেটি এসে বলল, কে জানি আইছে, আপনারে বুলায়। বাইরে উঁকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল, এখন নেই। তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে, আরে আরে, কি খবর? তারপর কেমন চলছে? এক সময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তোকারি করতাম, এখন দূরত্ব রাখবার জন্য ভাব বাচ্চে কথা বলতে হয়। বাংলা ভাষায় ভাববাচ্য খুব একটা উন্নত নয়, দীর্ঘ সময় কথা চালানো যায় না। আজকের ব্যাপারটাই ধরা যাক। আড্ডা জমে উঠেছে, বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে। এমন সময় কাজের ছেলেটি এসে বলল, আমাকে কে নাকি ডাকছে। বেরিয়ে দেখি সাব্বির। আমি হাসি মুখেই বললাম, বাইরে কেন, ভেতরে এসে বসুন। সে অপ্রস্তুত ভঙ্গিতে আসলো। আসুন ভেতরে। না না, ঠিক আছে, আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে, গল্পগুজব হচ্ছে। আসুন, পরিচয় করিয়ে দেই। অন্য আর একদিন আসবো। আজ অসুবিধা কিসের? আসুন ভেতরে। হ্যাঁ, সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকলো। পুরুষ মানুষদের লজ্জা এমন লাল হতে কখনো দেখিনি। নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম। ভেতরে তখন তুমুল উত্তেজনা। আজিজ ফজলুকে জিজ্ঞেস করেছে, ধুলি বানান কর দেখি, রসৌকার না দীর্ঘৌকার? রাগের চোটে ফজলু তোতলাচ্ছে। ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে। মিষ্টি অবস্থা। সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছল এবং মৃদু স্বরে বলল, আজ যাই, অন্য আর একদিন আসবো। বসুন না, তাস হবে। তাস খেলতে পারেন তো? জি না, আমি আজ যাই, আজ আমার একটা কাজ আছে। আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিং এর মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল। আমাদের বয়সী একটা ছেলের জন্য এতটা আয়োজন আছে, ভাবাই যায় না। আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খচখচ করতে লাগলো। সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম। পুরনো পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে। পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটা-ঘট শব্দে সব দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে। চারিদিকে দারুণ ব্যস্ততা। কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না, সবাই ছুটছে। ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের কি নাকি একটা ঝামেলা হয়েছে। একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে। ব্যাপারটা গুজব হবারই কথা। এ যুগে রামদা নিয়ে কেউ বের হয় না। তবে সাবধানের মান নেই। দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি, গলির মাথায় পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা একটি ছেলে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে। আমি গিয়ে তাকে টেনে তুললাম। সে বিড়বিড় করে বলল, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না, আমার মায়োপিয়া, চোখের পাওয়ার 6 ডায়োপ্টার। চশমার একটা কাঁচ খুলে পড়ে গিয়েছিল। এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাঁ হাত শক্ত করে ধরে রাখলো। সম্ভবত ভয় পাচ্ছিল,
আমি তাকে ফেলে রেখে চলে যাব? কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয়? আমার জানা ছিল না। পাতলা ঠোঁট, কাজবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পরানো। কিশোরীদের মতো ছোট্ট চিবুক। আমি বললাম, "আপনি কি করেন?" "ইংরেজিতে এমএ পরীক্ষা দেব।" "তাই নাকি? ভালো তো।" "গত বছর পরীক্ষা দেবার কথা ছিল, দেইনি। আমার হার্টের অসুখ। হার্টবিটের রিদিমে গন্ডগোল আছে। চিকিৎসা করাচ্ছেন তো?" "এর কোনো চিকিৎসা নেই।" এই বলে সে ফ্যাকাশে ভাবে হাসতে লাগলো। আমি সিগারেট বের করলাম। "নেন, সিগারেট নেন।" "আমি সিগারেট খাই না। নিকোটিন হার্টের মাসলে ক্ষতি করে। ফাইবারগুলি শক্ত করে দেয়।" "এত সব জানলেন কিভাবে?" "আমার মা ডাক্তার।" নিউ ইস্কাটনের যে বাড়ির সামনে রিক্সা থামলো, সেটাকে বাড়ি বলা ঠিক না। সেটা একটা হুলস্থুল ব্যাপার। আমরা রিক্সা থেকে নামতে চারিদিকে ছোটাছুটি পড়ে গেল। সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন, "কেন? কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে? আর বেরুলেই যখন কেন গাড়ি নিলে না?" সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো। ভদ্রমহিলা অভিমানী স্বরে বললেন, "কেন? কেন তুমি আমাদের কষ্ট দাও?" "আর যাব না মা। তোমার দুর্বল হাট। যেকোনো সময় কিছু একটা যদি হয়ে যেত, তখন?" "মা, আর যাব না।" এই ছেলেটাই সাব্বির। রাত ৮টার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না। সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির। আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্যে একজন লোক চলল আমার সঙ্গে। ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না। এই জন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হলো। সাব্বির মা-বাবা নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত। নিচু স্বরে বলল, "বাবা-মা আমার জন্যে খুব ব্যস্ত। একটা মাত্র ছেলে তো।" "ও, আপনি একাই নাকি?" "জি, ৫ ভাই-বোন ছিলাম আমরা। এখন আমি একা আছি।" "বাকিরা কোথায়?" "সবাই মারা গেছে। আমাদের ফ্যামিলিতে কেউ বেশিদিন বাঁচে না। আমার এক চাচা ছিলেন। তারও ৪ ছেলেমেয়ে ছিল। সবাই ৩০ হবার আগেই মারা গেছে।" "বলেন কি?" "জি, আমিও বাঁচব না।" "আরে! এসব কি বলছেন?" "জি, সত্যি কথাই বলছি। দেখেন না, হার্টের অসুখ হয়ে গেল।" আমার বন্ধু-বান্ধবরা সব আমার মতো। পাশ করবার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছে। ব্যাংক, ট্রাভেল এজেন্সি, নাইট কলেজের পার্ট টাইমার টিচার। একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে। ছুটি ছাটার দিনে তাস-টাস খেলি। মাঝে মাঝে পরিমলদের মামার বাড়িতে ভিসিআর দেখি এবং প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে। কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায়। তাতে অসুবিধা হয় না কিছু। আবার যখন দেখা হলো পুরনো কথা আর মনে থাকে না। বিয়ে করবার আগে পর্যন্ত এই সময়টা বেশ ভালো। চায়ের দোকানে বসে বিস্বাদ চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের। ফজলুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশি আহত করে। এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির। তাদের গাড়ির মস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায়। সাব্বির লজ্জায় লাল হয়ে বলে, চা খাচ্ছিলেন সবাই মিলে?" "হুম, আড্ডা দিচ্ছি। আসুন না।" "জি না, আমি চা খাই না।" "চা না খেলে না খাবেন? বসে গল্প করুন।" "আরেকদিন আসবো।
আজ একটু কাজ আছে। কাজ থাকলে চলে গেলেই হয়, তা না, অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বিরক্তিতে আমার গা জ্বলে যায়। তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয়। কি নিয়ে এত গল্প করেন? গল্প করার টপিকের অভাব আছে নাকি? রাজনীতি, মেয়েমানুষ, সিনেমা, প্রেম, এসে শুনুন না। শুনতে না চাইলে বলুন। ও মা! কি বলবো? প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন? সাব্বির টমেটোর মতো লাল হয়ে যায়। মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি। বলেন কি? জি, সত্যি। আমি একাই থাকি। মেয়েদের সঙ্গে মেশা আমার মা পছন্দ করেন না। আমার হার্টের অসুখ, তাতে কি? মানে ইয়ে সামান্যতম এক্সাইটমেন্টে রিদমে গন্ডগোল হয়। মেজর প্রবলেম হতে পারে। আমি ঝামেলামুক্ত হওয়ার জন্য বলি, আজ তাহলে যান। রোদ লাগছে। সাব্বির তবু যায় না। দাঁড়িয়ে থাকে। তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার। কুৎসিত ব্যাপার। মেয়েলি চেহারার এই যুবকের সুখ-দুঃখের সাথে আমার সুখ-দুঃখের কোনো মিল নেই। এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না। আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্যে নানা রকম কৌশল করি। ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই, বাসায় নেই বলো। কখন ফিরবে তারও ঠিক নেই। কোনো দিন নিজে গিয়ে বলি, আমি তো এক্ষুনি বেরোবো। হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা। আজ তো কথা বলতে পারছি না। আসুন, হাসপাতালে পৌঁছে দেই। কোন হাসপাতাল? না, না, তার দরকার নেই। আমার কোনো অসুবিধা হবে না। আসুন না। মহা বিরক্তিকর ব্যাপার। রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয়, এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে। মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না। কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করাও যাবে না, আবার সহ্যও করা যাবে না। রাস্তায় বেরুলে একটা অস্পষ্ট অস্বস্তি লেগেই থাকে। এই বুঝি দেখা হলো। অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলুর সঙ্গে থাকলে। নীলু তার কারণ বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে বলে, এরকম করো কেন? দেখা হলে কি হবে? আমার তো ভদ্রলোককে দেখতে ইচ্ছে করে। একদিন অবশ্যই দেখা হলো। গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছে। হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল। গাড়ির ভিতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে বসলাম। সারাক্ষণই ভয় করতে লাগলো, এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে, লাজুক গলায় বলবে, "হ্যাঁ, কোথায় যাবেন? বলুন না, নামিয়ে দিই।" তবে সেরকম কিছু ঘটল না। নীলু বিরক্ত হয়ে বলল, হুট করে রিক্সা নিলে কেন? আমি কতবার বলেছি, পাশাপাশি রিক্সায় চড়তে আমার ভালো লাগে না। ভালো লাগে না? কেন? হুট তুলতে হয় যে। হুট তুললেই আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে। হুট না তুললেই হয়। আমি পাগল নাকি? হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিক্সায় চড়বো? বিকালটা আমার চমৎকার কাটলো। দুজনে খুব ঘুরলাম। সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। নীলু সারাক্ষণই বলল, ইস! বাসায় সবাই দুশ্চিন্তা করছে। তবু উঠবার কোনো তাড়া দেখালো না। নীলুকে শ্যামলীতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার? কোনো ব্যাপার না, এমনি এলাম। দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না। কোনো বিশেষ কাজে এসেছেন? নাকি শুধু গল্প করবার জন্যে? না, না, কোনো কাজে না, এমনি।
সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। আমি বললাম, বেশ, চা খান, চা দিতে বলি?" "জি না, চাটা না, আমি এখন যাব। মা চিন্তা করছেন, এত রাত পর্যন্ত বাইরে তো কখনো থাকি না। আজই বা থাকলেন কেন?" "আপনাদের দুজনকে আজ দেখলাম, বড় ভালো লাগলো, সেইটা বলবার জন্যে।" সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল। "আমাকে আর নীলুকে দেখেছেন বুঝি?" "জি, বড় ভালো লাগলো।" আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি, "কোথায় যাবেন? বলুন না, পৌঁছে দেই?" আপনারা কি মনে করেন এই ভেবে গেলাম না। আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম। সাব্বির মৃদু স্বরে বলল, "আমি অবশ্যই আপনাদের পেছনে পেছনে গিয়েছি।" "তাই নাকি?" "জি, ড্রাইভারকে বললাম, দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো।" "তারপর ফলো করলেন?" "জি, শাহবাগ পর্যন্ত। তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারল না।" "আ আপনি কি রাগ করছেন?" "না, আমি একবার ভেবেছিলাম আপনাকে বলব না। কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল, কি সুখী, সুখী লাগছিল। আমার মনে হলো এটা বলা উচিত। আপনি রাগ করেননি তো?" আমি ঠান্ডা স্বরে বললাম, "না, রাগ করিনি। রাত তো অনেক হয়ে গেছে। এখন বাসায় যান। নয়তো আপনার মা আবার রাগ করবেন।" "জি, তা ঠিক।" সাব্বির চলে গেল। কিন্তু আমার বিরক্তির সীমা রইল না। লোকটা কি নির্বোধ নাকি অন্য কিছু? আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো। এরকম ঘটনা আবার ঘটবে। ও যদি আমাকে আর নীলুকে আবারও কখনো দেখে, তাহলে আবারও তার সাদা গাড়ি আসবে পেছনে পেছনে। কি অসহ্য অবস্থা! ঘটলও তাই। দিন ৭ পরে সাব্বির এসে হাসি মুখে বলল, আপনারা কি বুধবার বিকালে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন? মনে নেই? আপনার পরনে ছিল একটা চেক চেক শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর, হাতে একটা চটের ব্যাগ। মনে পড়েছে?" "হ্যাঁ, পড়েছে। আমি কিন্তু ফুচকা খাবার পর, মানে ঠিক কাঁটায়, কাঁটায় ১ ঘন্টা আপনাদেরকে ফলো করেছি।" "তাই নাকি?" "জি, এত ভালো লাগছিল আমার। ড্রাইভারকে বললাম, তারা দেখতে না পায় এমনভাবে তাদের ফলো করো। আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছেন, কিন্তু কিছু বুঝতে পারেননি।" আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, "নীলুর সঙ্গে থাকলে আমি একটু অন্যমনস্ক থাকি।" সাব্বির গভীর আগ্রহে বলল, "আচ্ছা, এলিফ্যান্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা?" আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম, "আসুন, আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দেই।" "না, না, তার কোনো দরকার নেই। আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে। কিরকম অদ্ভুত সুখী, সুখী চেহারা। জানেন, আমি আমার মাকে আপনাদের কথা বলেছি। ভালো করেছেন। আচ্ছা, আমি যে মাঝে, মাঝে আপনাদের পেছনে, পেছনে যাই, আপনি রাগ করেন না তো?" আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম। একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে। এটা ভাবতেই মনটা শক্ত হয়ে যায়। সাব্বির বসে আছে আমার সামনে। তার ফর্সা কিশোরীর মতো মুখে উত্তেজনার ছাপ, কপালে বিন্দু, বিন্দু ঘাম। চোখ চকচক করছে। বোধহয় কেঁদেই ফেলবে। সে অনেকখানি ঝুঁকে এসে বলল, "আচ্ছা, পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো?" সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা। আর কখনো সে আমার কাছে আসেনি। হয়তো শরীর খুব বেশি খারাপ,
ঘর থেকে বেরোতে পারছে না, কিংবা গিয়েছে বাইরে, কিংবা অন্য কিছু। গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছা কখনো হয়নি। সাব্বির আর কখনো আসেনি, কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করছে আমাদের। যখনই নীলু মজার একটা কিছু বলেছে, কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছা হয়েছে, তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে। এর হাত থেকে আমাদের মুক্তি নেই। নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি। যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয়, কিন্তু তার জন্যও আমি প্রচন্ড ভালোবাসা অনুভব করি। বৃষ্টি রাতে যখন হঠাৎ বাতি চলে যায়, বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয়, আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে। তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে, চশমা পরা অসুস্থ যুবক ভুরু কুঁচকে ভাবছে, মানুষ এত সুখী কেন? শেষ হলো আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প সাদা গাড়ি। আপনারা যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সকলকেই অনুরোধ, যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনের মধ্যে। আর যারা নতুন শুনছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। ভালো থাকুন সকলে। ফিরে আসছি আবারও নতুন গল্প নিয়ে।